আপনি জানেন যে আজকে একটা একটা রিট হয়েছে জুলাই সনদের, একটা না দুটো রিট হয়েছে এবং কোর্ট থেকে রুলিংও দেয়া হয়েছে জুলাই সনদ নিয়ে। মঞ্জিল মুর্শেদ, আপনার কাছে যদি প্রথমে জানতে চাই এই রুলিং এ কি কি আছে এবং জুলাই সনদের ভবিষ্যৎটি কি? না, ওই রিট পিটিশনটা তো আমি করি নাই, কাজেই ওইটায় কি কি আছে ওটা আমার জানা নাই, আমি বলতে পারবো না। জুলাই সনদের ভবিষ্যৎ কোন আসপেক্টে জিজ্ঞেস করছেন আমি জানি না। জুলাই সনদের জুলাই সনদ বলতে কি মিন করছেন? এটা কি রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যমত হয়েছে, জেনারেল ঐক্যমত, সেইটা মিন করছেন, নাকি জুলাই সনদ আপনার সংবিধান সংশোধন আদেশ 2025 মিন করছেন? দুটো দুই ধরনের ব্যাখ্যা। যদি আপনি ওই রাজনৈতিক ঐক্যমতের বিষয়ে আলোচনা করেন তো ওইটা তো যারা ঐক্যমত করেছে তাদের বিষয়, তারা কি করবে না না করবে, ওখানে তো আমাদের কিছু বলার নেই। আর যদি আদেশের কথা বলেন, আদেশ 2025, সেখানে আইনগত ব্যাখ্যা চাইলে আমি দিতে পারি। সেটা আমি যখন আদেশটা হয়েছে তখনই আমি বলেছি যে এই আদেশ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির নাই। রাষ্ট্রপতি পার্লামেন্ট না থাকলে শুধুমাত্র অর্ডিন্যান্স মেকিং পাওয়ারটা আছে আর্টিকেল 93-তে। সেখানেও অর্ডিন্যান্স মেকিং পাওয়ারের দুটো ক্ষমতা তার। প্রথম হলো তাকে স্যাটিসফাইড হতে হবে যে অর্ডিন্যান্সটা হচ্ছে, এটার ব্যাপারে সে স্যাটিসফাইড হবে যে এটা দরকার। আর একটা হলো দেয়ার উইল বি আর্জেন্সি, এটা একটা ইমিডিয়েট আর্জেন্সি আছে, এই জন্য এটা দরকার। এই দুটো কন্ডিশনে উনি যদি মনে করেন যে একটা অর্ডিন্যান্স জারি করবেন, সেটা করতে পারেন। সাবজেক্ট টু এর পরের আইন, পরের প্যারাতেই আছে, উনি এমন কোনো অর্ডিন্যান্স জারি করতে পারবেন না যেটা নাকি আমাদের প্রচলিত যে সংবিধান, সে সংবিধানের যে বিধানগুলো আছে সেই বিধানগুলোকে অকার্যকর করে বা অকার্যকর করতে পারে, সেই রকম কোনো কিছু ওই অর্ডিন্যান্সে থাকতে পারবে না। এই ধরনের ক্ষমতা ওনার অর্ডিন্যান্সে মেকিং পাওয়ারে আছে। কিন্তু আপনার সবাই আলোচনা কিন্তু এটাকে অনেকেই ধরে নেয় যে অর্ডিন্যান্স হয়েছে, আসলে কোনো অর্ডিন্যান্স হয় নাই। অর্ডিন্যান্স হয়েছে জুলাই সনদ, সংবিধান সংশোধন 2025। অতএব সেই জন্য আমি বলেছি প্রথম থেকেই, এই আদেশটার যখন কপিটা পেয়েছি আমি, তখনই আমি বলেছি যে এই আদেশটা দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির নেই। এবং রাষ্ট্রপতি এই আদেশটা যদি দিয়ে থাকেন, উনি একটা বেআইনি আদেশ দিয়েছেন এবং এই জন্য রাষ্ট্রপতিকে ভবিষ্যতে জবাবদিহির আওতায় আসতে পারে। কারণ রাষ্ট্রপতি থাকা অবস্থায় ওনার দায়িত্ব আছে আইনগত আদেশ দেওয়ার। উনি তো আইনের পরিপন্থী যে আদেশ দিয়েছেন, এটার জন্য ওনার জবাবদিহি করতে হতে পারে। তবে ওনার যদি ডিফেন্স থাকে, এটা অবশ্য আমি আরো 2 মাস আগে বলেছি, কিন্তু এখন তো ডিফেন্স আছে। কারণ উনি যে কালের কণ্ঠে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তো উনি বলেছেন যে এগুলোর ব্যাপারে, অনেকগুলোর ব্যাপারেই ওনার কোনো মতামত নেওয়া হয় না এবং কিভাবে কি হয়েছে ওনার সেই নলেজও নাই অনেকগুলোর ব্যাপারে। অতএব এখানে এখন প্রশ্ন আসবে, ওই ডিফেন্সটা উনি নিতে পারবেন যে ওনার ব্যাপারে এই যে আদেশ জারি করা হয়েছে, এটা ওনার স্বেচ্ছায় না, ওটা প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছে। সরকারে যারা ছিলেন তারাই ওখান থেকে, রাষ্ট্রপতির অফিস থেকে তাদের নর্মাল প্রসিডিউরে সিগনেচার নিয়ে ওইটা করেছেন। এটি যদি হয় তাহলে তার ডিফেন্স আছে। কিন্তু যাই হোক, এই আদেশটা জারি হয়েছে, এটা আবার একটা গেজেট করা হয়েছে। আমরা নর্মালি জানি যে একটা গেজেট মানে কিন্তু আইন। আমাদের সংবিধানের যে আইনের ব্যাখ্যা, সেখানে বিভিন্ন জাজমেন্টও এসছে, সার্কুলার, গেজেট, কাস্টম, এগুলো কিন্তু সবই আইন। তো এটাকে আইন আমি কিভাবে ধরবো? যদি এই আইনটা জন্মটা যেটা হয়েছে সেটা যদি সঠিকভাবে হয়, অর্থাৎ এই আইনের জন্মটা তো হতে হবে সংবিধানের আলোকে অথবা পার্লামেন্টের মাধ্যমে, অর্থাৎ অর্ডিন্যান্স অথবা পার্লামেন্ট, এর বাইরে কোনো আইন হয় না। আমি যদি একটা লিখে আজকে দিয়ে দেই এবং সেটা যদি আমি ধরেন প্রেসে কাজ করি, বিজি প্রেসে, আমি ধরেন রাত্রে আমি যখন ডিউটি করি আমি একটা ছাপাই দিলাম, ওটা কিন্তু আইন হবে না, কারণ সোর্সটা ঠিক মতো লাগবে, হয়তো পার্লামেন্ট নাইলে অর্ডিন্যান্স। তো এখানে উনি যে আদেশটা জারি করছেন, এটা কোনো সোর্সে এটা কভার করে না। এটা ইনিশিয়ালি এটা ইললিগাল এবং এটা ভয়েড এব ইনিশিও, মানে এটার কোনো কার্যকারিতা নাই। এ কথা আমি আগেই বলেছি। কাজে ওই প্রশ্ন যদি আপনি বলতে চান যে এটার ভবিষ্যৎ কি, এটার আইনগত তো কোনো ভবিষ্যৎ ছিল না আগে, এখনো নাই। এটা ওই সময় বলেছি, যদি প্রয়োজন হয় কেউ যদি আদালতেও যায়, সেটাও টিকবে না। এখন তো আদালতে কেউ না কেউ গিয়েছে, এখন এটা সাবজুডিস ম্যাটার, আদালত এটা দেখবে। কিন্তু আমি যেটা আগে বলেছি, আমার আগের বক্তব্যই আমি এখনো বলবো, সেটা হলো এইটার কোনো আইনগত ভিত্তি নাই, কারণ রাষ্ট্রপতির এই ধরনের আদেশ জারি করার কোনো ক্ষমতাই নাই। জি, সেক্ষেত্রে আজকে যেই মামুন মাহবুব যে রিটটি করলেন, সেখানে তিনি কোর্ট থেকে তো আবার 4টি রুলও দেয়া হলো, সেগুলোর মানেটা কি তাহলে?
না, আপনি জানেন যে রিট পিটিশন হয় যখন, তখন কেউ কোনো কিছু চ্যালেঞ্জ করে। তা রিট পিটিশন যেটা মিডিয়ায় দেখেছি সেটা হলো আপনার এই যে আদেশের ভিতরে যে গণভোটের বিধান, এটাকে চ্যালেঞ্জ করেছেন ওনারা। এই আদেশটা অবৈধ বলেছেন এবং এই গণভোটের বিধানটাকেও চ্যালেঞ্জ করেছেন, যেটা তো সংবিধানে নাই। এটা তো আগেও আমরা বলেছি যে আসলে তো সংবিধানে নাই। এটা চ্যালেঞ্জ না করলেও এটার কোনো বৈধতা থাকতো না। কারণ আপনি জানেন যে শপথের সময় এটা বিএনপি ক্লিয়ার করে দিয়েছে। ওনারা কিন্তু ওই আদেশের মধ্যে যা যা আছে সেইটার ব্যাপারে কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে আইনের বাইরে আমরা কোনো কিছু করব না। যার ফলে ওনারা কিন্তু সংবিধান সংশোধন পরিষদ যেটা, ওটার শপথ নেননি তারা। কাজে ওখানে ওইটা অকার্যকর হয়ে গেছে। তারপরে যেহেতু আদালতে গিয়েছে, কাজে আদালতে যখন একটা আবেদন যায়, আদালতকে একটা সিদ্ধান্ত দিতে হয় এবং যে কোনো মামলায় ফাইল করার পরে প্রথম একটা রুল জারি করে তারপরে এইটার উপরে চূড়ান্ত শুনানি হয়। অর্থাৎ যেহেতু আদালতে এইটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, আর যেহেতু আদালত এটা দেখেছেন যে এটা তো বৈধতা নাই, বৈধভাবে করা হয় নাই এবং সংবিধানে এই ক্ষমতা নাই, সুতরাং স্বাভাবিকভাবেই তো আদালত এটা রুল জারি করবেন এবং সেইটাই স্বাভাবিকভাবে হয়েছে। জি। কিন্তু আমি শিশির মনিরেরও বক্তব্যটি শুনছিলাম, সেখানে তিনি বলছিলেন যে বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মারছে, তারা যে সংবিধান সংস্কার পরিষদ এটা তারা করতে চায় না বা পরবর্তীতে সংসদে গিয়ে আলাপ আলোচনা করতে চায়। জিনিসটা এত আইনি প্যাচ ফাঁক ফোকর, এটার মধ্যে যদি একটু সুন্দর করে আমাদেরকে ব্যাখ্যা করে বলতেন, যাতে সব মানুষ বুঝতে পারে যে এটারে ঘাপলাটি কোন জায়গাটা, বিএনপি কেন অ্যাভয়েড করতে চাচ্ছে আর জামাত এনসিপি ওয়ালারা কেন এটাকে জোর করে চাপিয়ে দিতে চাচ্ছে। না, আপনি যে মতামতের কথা বললেন সেখানে আপনাকে ধরে নিতে হবে। আপনি জানেন যে বাংলাদেশের যে সমস্ত আইনজীবীরা রাজনীতি করেন, তারা কিন্তু রাজনৈতিক প্রভাবের বাইরে নিরপেক্ষভাবে কোনো কথা বলেন না। অতএব আপনাকে রাজনৈতিক নেতাদের বক্তব্যটাকে রাজনৈতিক বক্তব্য হিসাবে বিবেচনা করতে হবে। তারা যা খুশি তাই বলতে পারে, কিন্তু আপনি নিরপেক্ষ স্বাধীন মালিককে জিজ্ঞেস করেন, অন্যান্য যারা নিরপেক্ষ আইনজীবী আছেন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না। আমি তো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না। আমি যদি সম্পৃক্ত থাকতাম তখন আমি আইনজীবী হিসাবে আমার দলের প্রয়োজনে আমি একটা ব্যাখ্যা বের করে দিতাম। কিন্তু সেখানে যারা আইনজীবী আছেন যে দলের, অর্থাৎ তাদের পারপাজে তারা বক্তব্য বলবে, কিন্তু এটি অত গুরুত্ব দেওয়ার কোনো বিষয় না। বা আপনারাও মিডিয়াও কেন গুরুত্ব দিচ্ছেন আমি বলতে পারবো না, কারণ এই সমস্ত বিষয় সবসময় আপনি দেখবেন আপনাদের দায়িত্ব হলো যারা এই দলীয় রাজনীতির সঙ্গে জড়িত না, কারণ দলীয় রাজনীতিরা তারা দলের বাইরে কোনো কথা বলতে পারেন না, দলের পারপাস সার্ভ করেন, কারণ তাদের ভবিষ্যতে পথ আছে এবং সিঁড়ি আছে, এক এক ধাপ করে তারা উঠে উঠে একদম প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে পারবেন। কাজেই যাদের এই সিঁড়ির কোনো চিন্তা নাই, তারাই শুধু স্বাধীনভাবে মতামত দিতে পারে। এই জন্য সেই মতামতগুলোই আপনারা প্রকাশ করলে জনগণ উপকৃত হবে যে আসলে জুলাই সনদের এই যে আদেশ, এই আদেশটার কোনো আইনগত ভিত্তি নাই। তবে জুলাই সনদ নিয়ে কিন্তু একটা আলোচনা আছে। সেখানে কিন্তু জুলাই সনদে বিশেষ করে বিএনপি সহ সব দল যেগুলো ঐক্যমত পোষণ করেছেন, সেগুলো কিন্তু অনেক ভালো জিনিস আছে ওর মধ্যে। সেগুলা প্রয়োজন অনুসারে যেগুলো সংবিধান সংশোধন করা দরকার, সেগুলো সংবিধান সংশোধনের আগে দেখতে পারবেন না, দেখার সুযোগ নাই, এবং সেটা বিএনপি স্পষ্ট করেছে। আর সংবিধান সংশোধন ছাড়া যে আলোচনা তাদের মধ্যে ঐক্যমত হয়েছে, সেটা কিন্তু কার্যকরী শুরু হয়ে গেছে। ধরেন এই যে স্পিকার নির্বাচন হবে, পার্লামেন্টের সংসদ বলবে, এখন একজন ডেপুটি স্পিকার, তো ওনারা ঐক্যমত পোষণ করেছিলেন যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়া হবে। তা দেখেন, এটা কিন্তু সংবিধান সংশোধনের প্রয়োজন নাই, কারণ এটা সংবিধানের সাবজেক্ট না, এটা হলো সংসদের সাবজেক্ট। অর্থাৎ সংসদে মেজরিটি যারা আছে তারা প্রস্তাব করেছেন জামাতে ইসলামকে আপনি ডেপুটি স্পিকারের নাম দেন, এবং তারা মেজরিটি ভোটে ওটা পাশ করে দিবে, হয়ে গেল। তাদের ঐক্যমত অনুসারে জুলাই সনদের যে চাপ বিষয়টা ছিল, কিন্তু তারা তো এটিকে এনসিপির আসিফ মাহমুদ আজকে বলছিল যে বিএনপি তাদেরকে ডেপুটি স্পিকার পদ দিয়ে তারা তাদেরকে ললিপপ দিচ্ছে, ললিপপ দেখাচ্ছে। ওইটিও আপনার, তিনিও তো একজন রাজনৈতিক নেতা, তাই না? কাজে রাজনৈতিক নেতাদের বক্তব্যের ব্যাপারে আমি কমেন্ট করব না, কারণ ওনাদের বক্তব্য ওনাদের রাজনীতির জন্য যেটা সুবিধা হয় সেইটা করেন। তবে আপনার বিএনপি যেটা কাজটা করেছে সেটা হলো, বিএনপি তার যে শপথ না নিয়ে তারা সাংবিধানিক কাজটাকে তারা সঠিকভাবে মূল্যায়ন করেছেন, বুঝতে পেরেছেন, এবং এই যে তারা ললিপপ বলতে পারে, কিন্তু ঐক্যমতে তো হয়েছিল যে আপনার ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেওয়া হবে। তার সংসদ শুরু হলো,
সংসদে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হবে, তাহলে তো এদিনই তো তাদেরকে বলতে হবে যে ডেপুটি স্পিকার আমি বিরোধী দল দিয়ে দেবো। আর উনি যদি না দিয়ে বিএনপি থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করে, তাহলে তো তারা বলতে আরো সুবিধা হবে তাদের, যে না বিএনপি তো আর ওই ঐক্যমতে যা হয়েছিল সেগুলোর মধ্যে তারা আর নাই। কিন্তু সেটা তো, সেই সুযোগটাও তো বিএনপি দিবে না। এই জন্য দেখবেন যেগুলো সংবিধান সংশোধন ছাড়া সংসদে করা যায়, ঐক্যমতে হয়েছে, সেগুলো বিএনপি প্রস্তাব দিবে, করবে। এখন তারা যদি না করতে চায়, সেটা আবার আরেকটা রাজনীতি। সেই রাজনীতির মারপ্যাচের মধ্যে কি হবে না হবে সেটা তো আমাদের পক্ষে কমেন্ট করা সম্ভব না। তো এই রিটের ভবিষ্যৎটি কি আমি আপনার কাছে জানবো, তার আগে চঞ্চল কুমার বিশ্বাস তিনি একটি গণভোটে সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার যে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার প্রচারণা চালিয়েছিলেন, সেটির বিরুদ্ধে একটি রিট দায়ের করেছিলেন। চঞ্চল কুমার বিশ্বাস, আপনার কাছে জানতে চাই যে সেই রিটের কি হলো, আপনার রিটের কি হলো? আপনার কথা শুনতে পাই না চঞ্চল কুমার। ধন্যবাদ আপনাকে। জি, যেটা বলছিল মঞ্জুল মোর্শেদ স্যার, আমি একটু বলতে চাই যে গণভোটের ব্যাপারে আমরা যখন একটা রিট করি, আমাদের রিটের সাবজেক্ট ম্যাটার ছিল রিট, এই যে গণভোটটা, এটা সরকার গণভোটের প্রচারণা চালাবার কোনো সুযোগ নাই, এবং সেই কারণে আমরা গণভোটের প্রচারণা এবং যারা প্রচারণার সাথে জড়িত তাদের ব্যাপারে শাস্তির জন্য আমরা এই রিটটা ফাইল করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, তখন আজকে যারা এই গণভোটের বিপক্ষে অবস্থান করতেছেন তারাও সবাই সেই দিন এই গণভোট বৈধ এবং এটা হতে পারে এই ব্যাপারে সবার বক্তব্য ছিল। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই গণভোট এবং এই পার্লামেন্ট নির্বাচন দুইটা ভিন্ন জিনিস। আজকে যারা গণভোটকে নিয়ে মামলা করেছেন তারা নিশ্চয়ই জানেন যে গণভোটটা হচ্ছে একটা অধ্যাদেশের মাধ্যমে, এটার কোনো পার্লামেন্টের বা এটা কোনো আমাদের সংবিধানে এটার কোনো ভিত্তি নাই। সো গণভোটটার আসলে আইনগত কোনো ভিত্তি নেই। আর আমাদের যে জাতীয় নির্বাচন, এটা আমাদের প্রচলিত আইন আরপি অনুযায়ী হয়েছে, এবং এই গণভোট এবং ওই জাতীয় নির্বাচন, এই দুইটার কারণে আমাদের যে বর্তমানে যে আওয়ামী লীগ বাদে বাকি যে দলগুলো আছে 33টা দল, তারা গণভোট এবং জাতীয় নির্বাচন ব্যাপারে বিভিন্ন মতৈক্য আছে তাদের মধ্যে। তবে যে জিনিসটা সবচেয়ে উদ্বেগজনক সেটা হলো আজকে রিটে হওয়ার পরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি স্পষ্টভাবে বলছেন যে যেহেতু এই ব্যাপারটা সাবজুডিস, সুতরাং আমরা এটা পার্লামেন্টে তুলব। তাহলে গণভোটটা কেন হলো? গণভোটের ভিত্তিটা কি? একটা অর্ডিন্যান্সটা রাষ্ট্রপতি দিছে কি দেয়নি এটা অন্য ব্যাপার। বাট যখন এই অর্ডিন্যান্সটা হলো, যখন পার্লামেন্ট ডিজলভ অবস্থায় অর্ডিন্যান্সটা হলো, আমাদের সংবিধানের নিয়ম হলো এটা প্রথম অধিবেশনে তুলতে হবে। যদি তোলা না হয় তাহলে 30 দিনের মধ্যে, প্রথম অধিবেশন থেকে 30 দিনের মধ্যে অটোমেটিক্যালি এটা বাতিল হয়ে যাবে। তো আজকে যেটা নিয়ে একটা রিট হলো, একটা রুল হলো, এই রুলের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলতেছে এটা তারা পার্লামেন্টে তুলবে না যেহেতু সাবজুডিস। যদি তাই হয় তারপরে 12ই মার্চের পরে 12ই এপ্রিলে 1 মাস শেষ হবে, তারপরে এটা কি হবে? আলটিমেটলি এই রিটটা কি হবে? আলটিমেটলি রিটটা ইনফ্রাকশন হয়ে যাবে। কারণ যখন এই অধ্যাদেশটাই যখন পার্লামেন্ট যখন রেকটিফাই না করবে, তখন আলটিমেটলি কি হবে? গণভোটে ইনফ্রাকশন হয়ে যাবে। এই অধ্যাদেশটা ইনফ্রাকশন, গণভোট নাই, পিআর পদ্ধতি নাই, সংবিধান সংস্কার নাই, জুলাই সনদ নাই। তো আমি যেটা বলতে চাচ্ছি যে জুলাই সনদ এটা কখনোই বাংলাদেশ, আমাদের যে 1972 যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এর কখনো ওভারল্যাপিং হতে পারে না। এটা যারা করছেন তারা উদ্দেশ্যমূলকভাবে করছেন, এবং যারা এটা বিরোধিতা করছেন তারা অবশ্যই স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের সংবিধান মেনে তারা এই কথাগুলো বলছেন। সো আমি যেটা বলবো, মঞ্জুল মোর্শেদ স্যার যেটা বলছে যে একটা মানুষের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে থাকতে পারে, কেউ বিএনপির, কেউ এনসিপির, বা কেউ জামাতের প্রতিনিধি থাকতে পারে। তো প্রত্যেক প্রতিনিধির পক্ষ থেকে তাদের দলীয় দৃষ্টিকোণ থেকে এগুলো নাকি বিচার করা হচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছে আপনার কি মনে হয় যেটা চঞ্চল কুমার বিশ্বাস যেটি বললেন, সেই দিক থেকে যারা এই পুরো জুলাই সনদ যারা জুলাই সনদ প্রণয়ন করেছে,
তারা প্রত্যেকেই কি শেষ পর্যন্ত আইনের মুখোমুখি হতে হবে তাদেরকে, মানে বিচারের মুখোমুখি হতে হবে, মানে অ্যাকর্ডিং টু দ্য ল, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন? জুলাই সনদ যখন বলেন তখন ওখানে দুটো ভাগ, একটা হলো রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে তারা কতগুলো বিষয় ঐক্যমত হয়েছেন, এটাও কিন্তু জুলাই সনদ। কিন্তু এটি যখন আপনার গেজেট আকারে প্রকাশ করা হয়েছে তখনই হলো বিতর্কটা সৃষ্টি হয়েছে, ওটি তারা করতে পারেন না। এবং এটি যদি না করতেন তাহলে জুলাই সনদ বলতে তাদের ঐক্যমতের মধ্যে যা যা আছে সেগুলো রাজনৈতিক দল ক্ষমতায় গেলে তারা করবেন, তারা কমিটমেন্ট করেছেন। এবং ওর মধ্যে ওই যে ঐক্যমতের মধ্যে যে বিষয়গুলো এসছে তার মধ্যে অনেকগুলো জিনিসই এটা আমাদের দেশের জন্য ভালো, এবং আমি মনে করি যে এগুলো থাকা দরকার, সংবিধান সংশোধন করে এগুলো আসা দরকার। এক্সেপ্ট কিছু, যেমন আপনার এই জুলাই সনদের ঐক্যমত যারা হয়েছে তাদের অনেক ল্যাক অফ নলেজও ছিল, যেমন অনেকগুলো বিষয় হয়ে গেছে সেগুলোকে তারা বলছে এখানে কার্যকরী করবে। যেমন আপনার সুপ্রিম কোর্টের ফুল ডিভিশন বিভিন্ন জেলা স্থায়ীভাবে বসবে না, এটা জাজমেন্ট হয়ে গেছে, কিন্তু ওনারা ওনাদের পলিসির মধ্যে লিখেছে এইটা নাকি ওনারা আবার করবেন, যদিও বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আবার উপজেলা আদালত এটা রায়ের মাধ্যমে ফেরত এসছে, সেটির ব্যাপারে আবার বলেছে ওই যারা ঐক্যমত কমিশন সেখানে বলছে এটা উপজেলা লেভেলে তারা আদালত করবেন। তো এইগুলো তো অপ্রাসঙ্গিক, যেটা সেটেল হয়ে গেছে সেটাকে ওনারা ওভাবে করতে পারবেন না, এটা হাইকোর্টের জাজমেন্টের মাধ্যমে হয়েছে। এর বাইরেও যেমন অনেক কিছু আছে, আর্টিকেল 7-এর কথা বলেছে, যে আর্টিকেল 7-এ যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ 7 ক, সেটির ব্যাপারে বলছে এটা বাতিল করবে, কিন্তু এটা বাতিল তো হাইকোর্টের রায় হয়ে গেছে, কাজে এইটাও একটা অপ্রাসঙ্গিক বিষয় এখানে সংযুক্ত করা হয়েছে। তারপর বলছে তারা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনবে, আরে তত্ত্বাবধায়ক সরকার তো রিভিউতে অলরেডি রিভাইভ হয়ে গেছে। কাজে এরকম অনেক কিছু তথ্য আছে যেগুলো আসলে তাদের যে পেপার ওয়ার্কস সেখানে অনেক পার্লামেন্টের প্রসিজারে ডেমোক্রেসিতে এই জিনিসগুলো চেক অ্যান্ড ব্যালেন্স হয়, কেন এক দলের কাছে সব থাকলে সেগুলোর মাধ্যমে তার দল ইচ্ছামতো অনেক কিছু করতে পারে। কাজে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য সবার কাছে এই ক্ষমতাগুলো থাকলে সেটা রাষ্ট্রের জন্য ভালো হয়। কিন্তু এই ভালো জিনিসগুলো এখন একটা বিতর্কের মধ্যে পড়ে গেছে, কারণ আপনি যদি বলেন জুলাই সনদ তার মানে ধরে নেওয়া হবে গেজেট, তো ওই গেজেট হইলে তো ওটার তো কোনো ভ্যালু নাই, ওটার তো মূল্য নাই। কিন্তু এই জন্য জুলাই সনদের যে ঐক্যমত হয়েছিল সবাই মিলে সেই বিষয়টাই যদি আমরা আলাপ করি সেটার ব্যাপারে আমি আশাবাদী, কারণ বিএনপি ওটা বলেছে যে আমরা ক্ষমতায় গেলে যে বিষয়গুলো সংবিধান সংশোধনের বাইরে কার্যকরী করার প্রশ্ন সেটি আমরা করব, এবং সেটি তারা অলরেডি দেখিয়ে দিয়েছেন যে ডেপুটি স্পিকারের প্রস্তাব অলরেডি দিয়ে দিয়েছেন, তাই না? তো সেখানে বিতর্কের কিছু নাই। আর সবচেয়ে হলো যে আইনটা তৈরি হয়, এটা গেজেটটা তৈরি করা হলো, এটা যদি যখন তৈরি হলো তখনই যদি এটার ভয়েড এব ইস্যু হয়ে যায়, বাতিলযোগ্য হয়ে যায়, লিগ্যাল কোনো ফোর্স না থাকে, তাহলে ওইটি নিয়ে অত আলোচনা করার, রাজনীতিবিদরা আলোচনা করতে পারে কিন্তু আইনের ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে ওইটা তত আলোচনা হয় না। এটা যদি আপনি চ্যালেঞ্জ নাও করতেন, এটা চ্যালেঞ্জ না করলেও এটা আলটিমেটলি ইনএফেক্টিভ হয়ে গেছে, কারণ বিএনপি তো শপথ নেননি, তাই না? তো সেক্ষেত্রে তো এমনিতে ইনএফেক্টিভ হয়ে গেছে। তবে হ্যাঁ, ওর মধ্যে আরো অনেক কিছু জটিল বিষয় আছে, সেই বিষয়গুলোর ব্যাপারে জামায়াত তারা হয়তো অগ্রগতি করেননি, কারণ ওখানে বলা ছিল যে আপনার যে কোনো 60 জন সদস্য কোরাম হবে, তারা বসতে পারবে, নট এজ এ সংসদ সদস্য, ওই আপনার পার্লামেন্ট যে কনস্টিটিউয়েন্ট মেম্বার হিসেবে যে নির্বাচিত হলো সেই হিসাবে বসতে পারবে, এবং মেজরিটি ভোটে তারা সংবিধান পাশ করতে পারবে। তা 60 জন যদি কোরাম হয় তা মেজরিটি ভোট হয় 31 জন, অর্থাৎ 31 জনই তারা একটা সংবিধান করে ফেলতে পারবেন। এবং এই সংবিধান যেটা করবেন সেই দিক নির্দেশনা কিন্তু তাদের ওই গেজেটে আছে, অর্থাৎ ওই দিক নির্দেশনাগুলো সবগুলোই হলো বাংলাদেশের বর্তমান প্রচলিত সংবিধানকে অকার্যকর করা। এবং সেইটার পিছনে সূত্রটা তো আজকে না, যখন বলা হয়েছিল সংবিধান নতুন লেখা হবে, কারণ আপনি জানেন 5ই আগস্টের পরিবর্তনের পরে একটা জিনিস খুব সামনে এসছে, সেটা হলো মানুষ পরিবর্তন চেয়েছে, যে একটা সরকার পরিবর্তন হবে, একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ফিরে আসব, এটাই তো মানুষের প্রত্যাশা। কিন্তু হঠাৎ করে কিছু লোক যারা ওই সময় খুব প্রভাবশালী ছিল এবং যারা নেতৃত্ব দিয়েছে, তারা হঠাৎ করে এই আমাদের জাতীয় সঙ্গীত, পতাকা, সংবিধান, মুজিববাদী সংবিধান এটা ছুঁড়ে ফেলে দিতে হবে, এই কথাগুলো আসার পর থেকেই কিন্তু তখন অনেকের মনে প্রশ্ন আসছে
যে আমরা তো কি চাইলাম আর কি বলছে তারা। এবং এইটার একটাই উদ্দেশ্য, সেটা হলো যেহেতু ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের উপরে প্রতিষ্ঠিত, অতএব এই সংবিধানটাকে যদি বাতিল করা যায় তাহলে মুক্তিযুদ্ধটাকে মুছে ফেলা যায়। এটি হলো তাদের টার্গেট। এবং এই টার্গেটটা কারা করতে পারে? এই টার্গেটটা করেছে যারা মুক্তিযুদ্ধের সময় পরাজিত হয়েছে। তারাই টেকনিক্যালি ফ্রন্ট সাইডে কাউকে জানেন গুপ্ত থাকে, অনেক দল প্রকাশ করে না, কাজে এই গুপ্ত লোকজনকে দিয়ে তারা সামনে এনে এই জিনিসটা তারা ক্যাম্পেইন করেছিলেন। এবং আলী রিয়াজ সাহেবও বলেছিলেন পুনর্লিখন করতে হবে। এবং তখন তো টালবাটাল অবস্থা, ধরেন সমস্ত যারা রাস্তায় নেমেছিল ম্যাক্সিমাম লোকই তো তখন তাদের ওই কথা মতো তারা স্লোগান দিচ্ছিলেন, বলছিলেন, কিন্তু তারা বুঝতে পারেন নাই যে আসল উদ্দেশ্যটা কি ছিল। এবং যখন আসল উদ্দেশ্যটা বুঝে ফেলেছে তখনই ভাটা পড়েছে, তখনই এই ছাত্রদের মধ্যে অনেকে চলে যাচ্ছেন, অনেকে বিতর্ক করছেন, এটা তো আমরা চাই নাই, এখানে কাদের ইনফ্লুয়েন্সে এখন এরা কথা বলছে। এবং আলটিমেটলি এসে নির্বাচনের পরে যখন জামাতের সঙ্গে ওনারা ঐক্যবদ্ধ হলেন, তখন ফাইনাল ব্রেকটা আমরা বুঝতে পারলাম যে আসলে এরা কারা। এবং সেখান থেকে দেখবেন নারী নেত্রী থেকে অনেকে চলে গেছে, অর্থাৎ ওটা ছিল একটা বি টিম। এবং সেই বি টিম দেখি সামনে, কারণ জামাত ইসলামের নাম দিলে অনেক সময় একটু অ্যালার্জি হয় বাংলাদেশিদের, কারণ তারা তো যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত ছিল। যদিও বর্তমানে যে ইয়াং কর্মী সে হয়তো ছিল না, কিন্তু অনেকে তো জড়িত ছিল। এটি একটু অ্যালার্জি হয় বাংলাদেশি লোকজনের জন্য, একটু বাধে অন্তরে, যারা বাংলাদেশে এত নির্যাতন করলো, নারী নির্যাতন করলো, হত্যা করলো, কাজে তারা আবার যদি এসে আমাদের সামনে মুখ ফুলিয়ে কথা বলে, এটা তো আমাদের অন্তরে লাগে। এবং সেই কারণে ওই জিনিসটা যখন একদম স্পষ্ট হলো যে আসল রহস্য হলো বাংলাদেশের সংবিধান ফেলে দেয়া, এবং সেটা কাদের উদ্দেশ্য? মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছে। সেই কারণেই কিন্তু এই ডিভিশন, ছাত্রদের ধরেন যে শক্তি ছিল, আজকে দেখেন কি শক্তি আছে, তাদের শক্তি তো অনেক ফল করেছে। এখন যারা আছেন তারা কি সুপ্ত কিনা, তারা ভবিষ্যতে আলটিমেটলি জামাত হয়ে যাবেন কিনা, এটাও কিন্তু একটা প্রশ্ন। এবং এটা ভবিষ্যতে আমরা বলতে পারবো, কারণ অনেক দলই তো অনেক দলের সঙ্গে অ্যামালগেটেড হয়ে যায়। চিন্তা চেতনা যেভাবে আছে তাতে কিন্তু সেইভাবে সম্ভাবনা আছে। কিন্তু সেই সম্ভাবনা থাকলেও যেহেতু মেজরিটি পার্টি নির্বাচিত হয়েছে বিএনপি, অর্থাৎ বিএনপি যেহেতু ওই তাল মেলান নাই, এবং তারা যেহেতু সাংবিধানিক শাসনে থাকতে চেয়েছেন এবং থাকতে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন, ফার্স্ট ডেতেই শপথের সময় বলে দিয়েছেন। এটা এমন হতে পারতো যে অত চিন্তা করে নাই, শপথ হচ্ছে, আচ্ছা শপথ করে ফেলি, তা কিন্তু নয়। তারা কিন্তু মাইনরিটি চিন্তা করেছেন যে মুক্তিযুদ্ধের সংবিধান যদি না থাকে তাহলে তো বিএনপির অস্তিত্ব থাকে না, কারণ বিএনপি তো মুক্তিযোদ্ধার দল, জিয়াউর রহমান তো মুক্তিযোদ্ধা, তাই না? সেই হিসাবে সেই জিনিসটাকেও প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কেউ কেউ এটাকে আন্ডারমাইন করতে চেয়েছিল মুক্তিযুদ্ধকে মুছে ফেলার জন্য, কিন্তু সে বিএনপি সেটা বুঝতে পেরেছে। এবং সেই কারণেই তারা আলোচনা করতে করতে ডিসেন্ট দিয়ে নির্বাচন পর্যন্ত নিয়ে এসছে। এবং নির্বাচনের পরে যখন ফাইনাল কাজটা হবে তখন তারা তাদের অবস্থান বলে দিয়েছে যে সংবিধানের বাইরে আমরা যাচ্ছি না, অথবা আমরা তো এখন সাংবিধানিক শাসনে ফিরে এসেছি, কাজে এখন অন্য কোনো উপায়, অন্য কিছু বলার আর কোনো সুযোগ নাই, আমাদেরকে সাংবিধানিক শাসনেই থাকতে হবে। সংবিধান পরিবর্তনের সুযোগ আছে। মেজরিটি পার্টি যদি মনে করে যে সাংবিধানিক ব্যবস্থা এখন পার্লামেন্টারি সিস্টেম আছে, এটা রাষ্ট্রপতি শাসিত সরকার করবে, সেটা তারা করতে পারে, সেটা করতে কোনো আপত্তি নেই, তারা তো 2/3 মেজরিটি। তবে অনেক অনেক সংবিধান সেগুলা সংশোধন হলেও আদালতে আবার চ্যালেঞ্জ হয়, যেমন 16 সংশোধনী আমি চ্যালেঞ্জ করেছিলাম, 5th অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ হয়েছে, তাই না? যদি সংবিধান সংশোধন করলেই যে পার্লামেন্ট সুপ্রিম অথরিটি যে তারা যেটা করবে ওইটাই ফাইনাল, তাও না। এখানে কোর্ট হলো গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশনের ভিতরে যে কর্মকাণ্ড হচ্ছে সেটা কোনো রকম ব্যত্যয় হচ্ছে কিনা সেটি দেখার দায়িত্ব হলো গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, সুপ্রিম কোর্টের। এই জন্যই তাদের এই পাওয়ারটা দেওয়া হয়েছে। তারা স্ক্রুটিনাইজ করবে পার্লামেন্ট আইন প্রণয়ন করার পরে এই আইনটা সঠিক হলো কিনা, এই আইনটা মৌলিক অধিকার পরিপন্থী হলো কিনা, সাথে সাথে তারা সেটাকে স্ট্রাক ডাউন করে দিতে পারে। এই যেখানে অবস্থা আছে সেখানে আমি মনে করি এইখানে আর এই আলোচনা যে জুলাই সনদ অধ্যাদেশ, যেটা অধ্যাদেশ তো হয়েছে পরে, অধ্যাদেশটা হয়েছে আদেশের রেফারেন্সে, অনেকে এটা ভুল করে। প্রথম হয়েছে আদেশ, আদেশের মধ্যে গণভোটের কথা বলা আছে, কিন্তু গণভোট তো ইলেকশন কমিশন ম্যান্ডেটে নাই, তখন ওনার জন্য একটা আইন দরকার।
তখন এই আদেশের রেফারেন্সে দিয়ে একটা অর্ডিন্যান্স করা হয়েছে যে এইভাবে গণভোট করতে হবে। তারপরে ইলেকশন কমিশন ওই অর্ডিন্যান্স, যেহেতু একটা আইন, ওই অনুসারে উনি পদক্ষেপ নিয়েছেন। এবং পদক্ষেপ নিয়ে যেটা হয়েছে আপনি দেখেছেন, শেষে তো লুটপাটের মধ্যে অনেক বুদ্ধিজীবী, হোয়াইট কলার বুদ্ধিজীবী, অনেক সাংবাদিক, তারা এটা প্রচার করার জন্য 1,20,50,00,000 টাকা বিভিন্ন ব্যাংকের সিএসআর থেকে তারা নিয়েছেন এবং এগুলো তারা করেছেন। এই সব জিনিসগুলোই কিন্তু একটি ধামাচাপা যাতে পড়ে না যায় সেটি খেয়াল রাখতে হবে। এবং আমার বিশ্বাস এক সময় না এক সময়, যেহেতু বাংলাদেশ একটা সব সম্ভবের দেশ, অনেক কিছু আমরা দেখেছি, অনেক পুরনো ইতিহাস, 20 বছর আগের ইতিহাস ভেসে আসছে এবং সেগুলো আইনের আওতায় এসছে। অতএব এই যে সরকারের ক্ষতি অর্থনৈতিক 1100 কোটি টাকা হয়তো ক্ষতি হয়েছে, এবং এই 1100 কোটি টাকা ক্ষতি করার মধ্য দিয়ে যারা করলেন তারাও যে একসময় আইনের অধীনে আসবে না, এটা নিশ্চিত করে বলা যায় না। জি, জি, আরেকটি প্রশ্ন। আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার নিজের নিরাপত্তা 1 বছরের জন্য ভিভিআইপি হিসেবে তার নিজেকে মানে ইয়ে করে তিনি একটা গেজেট করিয়েছেন। তো এটি কতখানি বৈধ, কতখানি আইন সিদ্ধ? তিনি কি এটা পেতে পারেন? আপনি জানেন যে ভিভিআইদের সিকিউরিটি নির্ধারণ করার জন্য আমাদের এসআরও আছে আগের, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বেশ কয়েকজনের সিকিউরিটির ব্যাপারে নির্দেশনা আছে যে 3 মাস পর্যন্ত তারা সিকিউরিটি পাবেন। কিন্তু ওটি উপরে যে সবাই পাবেন তাহলে সেটাও একটা কথা ছিল, প্রয়োজন অনুসারে হতে পারে। কিন্তু উনি কিন্তু ওনার নিজেরটা শুধু করেছেন, এখানে একটা ডিসক্রিমিনেশন করেছেন এবং এখানে একটা ব্যক্তিগত সুবিধা উনি নিয়েছেন, যেটা রাষ্ট্র পরিচালনা যিনি করেন তিনি কিন্তু এই ধরনের সুবিধা নিতে পারেন না। এবং এই সুবিধাটাও কোনো সময় আইনে চ্যালেঞ্জ হতে পারে, কারণ উনি নিজেই নিজের নিরাপত্তা দিচ্ছেন। ওনার নিরাপত্তা কি হবে সেটা তো নিরাপত্তা যারা ডিল করেন তারা ঠিক করবেন যে ওনার কতটুকু নিরাপত্তা দিতে হবে। তো এই যে উনি ক্ষমতা আছে, ইলেকশনের 2 দিন আগে একটা সার্কুলার জারি করে ওনাকে 1 বছরের ক্ষমতা, রাষ্ট্রটা যেন পকেটের মোয়া, তাই না? এইরকমই রাষ্ট্রটাকে দেখা হয়েছে। এবং সেই কারণেই কিন্তু ওনার ট্যাক্সের ফাইল 600 কোটি টাকা মাপ, উনি লাইসেন্স নিয়েছেন, বিভিন্ন কর্মকাণ্ড করেছেন, দেশের জন্য কিছু করতে পারেন না। যদিও দেশের মানুষের একটা হাই প্রত্যাশা ছিল উনি একটা এমন ব্যক্তি বিশ্বব্যাপী গ্রহণযোগ্য, হয়তো বাংলাদেশকে কিছু দিবেন। কিন্তু আমরা 18 মাসে দেখলাম উনি কিছু দিতে পারেন নাই। এবং উনি অনেকগুলো ব্যাড কালচার, এই যে আপনার নির্যাতন করে, মব করে, আপনার আসামির উপরে নির্যাতন, তারপরে মব করে চাঁদা তোলা, এসবগুলো কিন্তু ওনার নেতৃত্বে, ওনার ছত্রছায়ায়, ওনার লোকজনই এগুলো করেছে। এটা একটা বড় ধরনের ব্যতিক্রম ধর্মী এবং বেআইনি একটা কর্মকাণ্ড উনি ক্রিয়েট করেছেন। প্লাস হলো ওনার কর্মকাণ্ডের মাধ্যমে উনি বলেছিলেন বাংলাদেশ বিশ্বে একটা অনন্য উচ্চতায় যাবে, পাসপোর্টের মর্যাদা পাবে। রোহিঙ্গারা গত বছর নেক্সট ইয়ারে তারা মায়ানমারে গিয়ে ঈদ করবেন। তো ওনার কোনো কথাই কিন্তু থাকে নাই, অর্থাৎ উনি কিছুই করতে পারেন নাই। উনি শুধু ওনার জন্য যে কাজগুলো এগুলো করেছেন সেগুলো একসময় চ্যালেঞ্জে আসবে। আমার ধারণা এই যে 600 কোটি টাকা ট্যাক্স উনি ক্ষমতায় থেকে মাফ করে নিলেন, এটাও যে আইনের চ্যালেঞ্জে আসবে না তা কিন্তু করেন, এটাও আইনের চ্যালেঞ্জে আসবে। এবং আইনি চ্যালেঞ্জে আসলে ওনার নিজের ট্যাক্স উনি মাফ করতে পারবেন না, ওই জেনারেল প্রিন্সিপালই দেখবেন যে এটা বাতিল হয়ে যাবে। এটা শুধুমাত্র সময়ের ব্যাপার। জি, আরেকটি বিষয়, আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ করে রেখেছে আপনার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, এইটার বিরুদ্ধে কি কোনো মামলা করা যায়? কেনই এক্সিকিউটিভ অর্ডার অবৈধ ঘোষণা করা হবে না কিংবা বাতিল করা হবে না? হ্যাঁ, যে কোনো আদেশের বিরুদ্ধে আদালতে আপনি যেতে পারবেন, কিন্তু আদালতে যে যাবেন, আদালতের বর্তমান পরিস্থিতিটা আপনাকে বিবেচনা করতে হবে যে আদালত মাত্র নির্বাচন হলো, নির্বাচনের আগ পর্যন্ত তো একটা মব কালচার ছিল, বিচারকদের অপসারণ করা হয়েছে, জোর করে আদেশ নেওয়া হয়েছে, জোর করে জামিন ক্যান্সেল করা হয়েছে। ওই যে ভয়ভীতি, ট্রমা একটা আছে বিচারকদের মধ্যে, এটা কিন্তু এখনো শেষ হয় নাই। কারণ আপনি দেখছেন যে পরশুদিনও বরিশালে জামিন দেওয়ার কারণে কিভাবে আচরণগুলো করেছে আইনজীবীরা। যদিও সরকারকে ধন্যবাদ জানাই যে ব্যবস্থা নিয়েছে, কিন্তু এই মনের মধ্যে অনেকেরই মব কালচার যেহেতু 18 মাস ধরে চলেছে,
অনেকের মস্তিষ্কে ওই জিনিসটা ঢুকে গেছে এবং তারা সুযোগ পেলে এটা করার চেষ্টা করবে। অতএব সেই ক্ষেত্রে এই মব কালচার বন্ধ করার জন্য সরকারের ব্যবস্থা গ্রহণ করা দরকার, এবং এই মব কালচার যদি বন্ধ করতে না পারে তাহলে কিন্তু রুল অফ ল থাকবে না। আর রুল অফ ল না থাকলে সমাজে কি বিশৃঙ্খলা হবে সেটা আপনি বলতে পারেন না। কারণ আজকে আপনার ক্ষমতা আছে, আপনি আমার উপরে মব করলেন, আমিও আবার কালকে অর্গানাইজ হয়ে আপনার উপরে মব করব, তাহলে এটা তো রুল অফ ল এর পরিপন্থী। অর্থাৎ রাষ্ট্র যদি রুল অফ ল এর অধীনে না চলে, আইনের শাসন যদি নিশ্চিত না হয়, তো সেই রাষ্ট্র আগাতে পারে না, এবং সেই রাষ্ট্র যারা পরিচালনা করেন তারাও সঠিকভাবে রাষ্ট্র থেকে বিদায় নিতে পারেন না, এবং তাদেরও দুর্নাম হয়, তারা কোনো সুফল এর থেকে পান না। অর্থাৎ প্রথম কন্ডিশন হলো রাষ্ট্রকে সুশাসনে আনতে হবে, রুল অফ লর মধ্যে রাষ্ট্র পরিচালনা করতে হবে। সেটা যদি করা হয়, সেই বেনিফিটটা কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করে পান, এবং সেই জিনিসটা যদি উপলব্ধি করতে পারেন রাজনীতিবিদরা, আমার মনে হয় যে সেক্ষেত্রে তারা অনেকটা উপকৃত হবেন। যে এখনো মানে আদালতে পরিবেশ তৈরি হয়নি যে আওয়ামী লীগের কার্যক্রম যে কার্যক্রম নিষিদ্ধ করে যে রেখেছে, এটির ব্যাপারে কেউ আইনি প্রক্রিয়া নিচ্ছে না এই মবের ভয়ে। নিশ্চয়ই, কেন আপনি জানেন যে যে কোনো আদালতে যে কোনো মামলা মোকদ্দমা করার জন্য একটা সুষ্ঠু পরিবেশ দরকার। এই যারা এই অফিসিয়াল আদেশে কার্যক্রম বন্ধ করেছেন তারা তো এখনো বহাল তবিয়াতে আছেন, তাই না? এখনো তো তারা এই প্রধানমন্ত্রী নিয়োগ হয়েছেন, এরপরে প্রধান উপদেষ্টা চলে গেছেন, কিন্তু তাদের যে ফোর্স তারা কিন্তু মাঠে বিচরণ করছেন। এবং তারা তো ওদিন এক বক্তৃতায় দেখলাম একজনে বক্তৃতা দিচ্ছে যে এনসিপি যেখানে থাকবে আওয়ামী লীগ সেখানে থাকবে না। তো এটা তো একটা সংঘর্ষমূলক বক্তব্য, তাই না? গণতান্ত্রিক পদ্ধতিতে তো সবারই রাজনীতি করার অধিকার আছে। অপরাধ যে করবে সে অপরাধী, সেটা অন্য জিনিস, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক আছে, তাদের তো রাজনীতি করার অধিকার আছে। এখন এইটি আপনি জামাত ইসলামের যখন এই কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো ওই সরকারি আদেশে, সেখানে কিন্তু আমি প্রথম বলেছিলাম যে এটি সঠিক কাজ হয়নি। কারণ যখন আপনি তাকে নিষিদ্ধ করবেন তখন তার আদর্শ তো আর সে ফেলে দিবে না, সে তখন অন্য ফর্মে গোপনে অনেক কিছু করার চেষ্টা করবে, যেটা করার মাধ্যমে সে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলবে। এবং যেটা হয়েছে, তাদের দেয়াল পিঠ থেকে গেছিল, তারা কিন্তু কোনো কর্মসূচি দেয় নাই, তারা আন্ডারগ্রাউন্ডের সমস্ত কর্মসূচি ঝাঁপিয়ে পড়ে সবাইকে নিয়ে সরকারের পরিবর্তন করে ফেলেছেন। অতএব আওয়ামী লীগের ক্ষেত্রে লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক আছেন, রাজনীতি করতে দিবেন না, এটি কোনো সভ্য সমাজের কথা না, এবং এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি হয়তো মানবে না। অবশ্য এই নিষেধাজ্ঞাটা দিয়েছেন ডক্টর ইউনূস সাহেব। এখন এই সরকার নতুন এসছেন, এখন এই সরকার নতুন আসার পরেও নিশ্চয়ই তাদের অনেক রাজনৈতিক ক্রাইসিস আছে, তাদের হিসাব নিকাশ আছে, তারা কি করবেন, এই প্রত্যাহারটা আদৌ প্রত্যাহারটা করতে পারবেন কিনা, প্রত্যাহার করতে গিয়ে তারা আর একটা রাজনৈতিক বিভেদে জড়াবেন কিনা। কারণ এখনো কিন্তু সুযোগ খোঁজা হচ্ছে যে রাজনীতি, কারণ এই গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে ওই যে যারা ফ্ল্যাগ পায়, বিদেশিদের চর, বিদেশিদের বুদ্ধিজীবী যারা এনজিও হিসেবে টাকা নিয়ে কাজ করেন এবং তাদের প্রতিনিধি, তারা কিন্তু এখনো ছক রেখেছেন যে কোন রকম যদি গণতন্ত্র ব্যবস্থা ফেল করে তাহলে আবার একটা সরকার গঠন করা হবে, সেখানে ওই প্রভাবশালী দেশগুলোর যারা প্রতিনিধি, যারা তাদের অর্থে চলে, তারা দেখবেন ফ্রন্ট সাইডে এসে তারা উপদেষ্টা হয়ে ফ্ল্যাগ টানাচ্ছে। এই ধরনের সুযোগ কিন্তু রেখে দিয়েছে, তারা বীজ বপন করে রেখে দিয়েছে। অর্থাৎ সেই বীজ বপন রেখে দেওয়ার কারণে বিএনপিকেও সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে, এবং যে পদক্ষেপ নিবে সেটা অবশ্যই সংবিধান অনুযায়ী হতে হবে, তাহলে পরে সমস্ত মানুষ সেটা সাপোর্ট করবে। এবং এই ব্যাপক আকারে যদি মানুষ সাংবিধানিক প্রক্রিয়াকে সাপোর্ট করে, তাহলে অন্য অংশ ক্ষুদ্র যারা থাকবে সংবিধান বিরোধী, সংবিধান ছুড়ে দেওয়া বা সংবিধান মানি না, পরিবর্তন করে ফেলবো, এই ধরনের কথার আর তেমন কোনো গুরুত্ব থাকবে না। এবং সেটা নির্বাচনের মাধ্যমে আমরা কিছুটা উপলব্ধি করেছি যে যেহেতু মেজরিটি পেয়েছে 2/3 মেজরিটি, সেক্ষেত্রে কিন্তু দেখবেন ওই যে বসার মাধ্যমে যে আর একটা অল্টারনেটিভ প্রক্রিয়া শুরু করা, সেটা কিন্তু আর জামাত করছে না যতটুকু আমার ধারণা। কারণ আপনি জানেন যে সেটি করতে গেলেও একটা, ওটাও আইনের চোখে আসবে, যখনই তারা বলবে
যে আমরা এই সংবিধান করলাম, তখনও একটা রিট হবে কোনটা সংবিধান কিভাবে সংশোধন করলো। যেখানে জুলাই অধ্যাদেশেরই কোনো দাম নাই, সেখানে ওই অধ্যাদেশের উপর বেস করে যদি আপনি সংবিধান করেন, সেটার কিন্তু ভ্যালু থাকবে আদালতে গেলে? থাকবে না। কারণ আপনি যদি যে পিলারটা আপনি দিলেন, সেই পিলারটা যদি রাজুকের অধীনে যদি আপনি রাজুকের অনুমতি না দিয়ে পিলারটা দেন এবং তার উপরে আপনার 5 তলা বাড়ি করে ফেলেছেন, কিচ্ছু আসে যায় না, আপনার পিলারটাই তো অবৈধ। পিলারটাকে ভেঙে দিলেই তো আপনার বাড়িটা ভেঙে যাবে। কাজে এইটাই হলো এই বাস্তবতা, যে যাই যা করুক আইনের বাইরে যেটা হবে সেটা টিকবে না, আইন অনুযায়ী যেটা হবে সেইটাই টিকবে। এইটাই হলো একটা সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র, এবং আমরাও মনে করি আইনজীবী হিসেবে রুল অফ ল এইটাই হলো প্রধান পলিসি। জি, চঞ্চল কুমার বিশ্বাস, আপনাকে আমি সরি, খুবই দুঃখ প্রকাশ করছি যে আপনাকে অনেক কম সময় দিচ্ছি আমি। আসলে মঞ্জিল মোর্শেদ ভাইকে অনেক দিন পরেও পেয়েছি, উনি ব্যস্ত থাকেন, যে কারণে আপনার কাছে একটু কমে আসতে পেরেছি, সরি, কিছু মনে করবেন না। আপনার কাছে প্রশ্ন, শেষ প্রশ্ন, যে আহ, কি বলে এটাকে, অনেকগুলো আইনি জটিলতা, আইনি বিষয় এই মুহূর্তে পেন্ডিং হয়ে আছে, মানুষ চায় সেগুলি আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে সুরাহা হোক, সংবিধান সমুন্নত থাকুক। আপনার কি মনে হয় আপনি একটি রিট আপনি করেছিলেন, কিন্তু আরো কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? অ্যাকচুয়ালি আসলে মঞ্জুর বশির স্যার অনেক কথা বলছেন, এবং আপনি হয়তো শুনছেন যে আমাদের মামলা মোকদ্দমা সবকিছু আদালতের পরিবেশ পরিস্থিতি এটার উপর নির্ভর করে। তো আমাদের যে প্ল্যান নেই তা না। আর বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে ব্যাপারটা, নির্বাহী আদেশ, আমি বলবো যে নির্বাহী আদেশের আগেও একটা অর্ডিন্যান্স হয়েছে, যে অর্ডিন্যান্সের মাধ্যমে আপনার একটা আইন সংশোধন, সন্ত্রাস বিরোধী আইন সংশোধন হয়েছে। সেই সংশোধনের আলোকে একটা নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ একটা দল, বাংলাদেশের আদি বৃহত্তম দল, সেটাকে নিষিদ্ধ করা হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি যে 12 তারিখ প্রথম সেশন পার্লামেন্টের, যদি সেই অধ্যাদেশটা তার পার্লামেন্ট রেকটিফাই না করে, অটোমেটিক্যালি তখন নির্বাহী আদেশের কোনো মূল্য থাকবে না। আর আমরা আশা করি, যেহেতু একটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল বাংলাদেশ বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন এবং তারা সংবিধান সমুন্নত রাখার ব্যাপারে যথেষ্ট বাস্তব পদক্ষেপ নিয়েছেন, সুতরাং আমরা আশা করছি যে সন্ত্রাস বিরোধী আইন যে অধ্যাদেশটা তারা জারি করেছেন ইউনূস সরকার, সেটাকে তারা রেকটিফাই না করলে অটোমেটিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা অকার্যকর হয়ে যাবে। আর দ্বিতীয় প্রশ্নটা হলো, এই যে বাংলাদেশের যে বিভিন্ন ইস্যু নিয়ে সাংবিধানিক আদালতে যে মামলা মোকদ্দমাগুলো হচ্ছে, এটা ম্যাক্সিমাম এখন মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সংবিধান এবং তথাকথিত জুলাই ঘোষণাপত্র। এবং জুলাই ঘোষণাপত্রের যদি প্রিয়াম্বল পড়ার আপনার সুযোগ হয়ে থাকে, দেখবেন সেখানে আমাদের বাংলাদেশ সংবিধানের যে প্রিয়াম্বল আছে, সেই প্রিয়াম্বলের সাথে এই প্রিয়াম্বলের কোনো মিল নাই। এখানে একটা স্বার্থান্বেষী মহল, যারা বাংলাদেশের স্বাধীনতাকে কখনো মানতে পারেনি, সেরকম একটা স্বার্থান্বেষী মহল, এবং তাদের অত্যন্ত দুঃখজনকভাবে তাদের পরবর্তী প্রজন্ম, যারা 1971-এ যাদের জন্ম হয় নাই, তারা 1971-এর যারা স্বাধীনতার বিরোধী ছিল, তাদের মতাদর্শে বিশ্বাসী হয়ে বাংলাদেশ সংবিধানকে তারা ওভারল্যাপিং করে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশ সংবিধানকে অকার্যকর করার যে পরিকল্পনা তারা হাতে নিয়েছিল, বাংলাদেশ বিএনপি, এবং সেটাকে তারা কোনোভাবেই তাদের সেই ফাঁদে তারা পা দেয়নি। তারা কিন্তু জুলাই ঘোষণাপত্রের আলোকে তারা কিন্তু শপথ নেয়নি, তারা শপথটা নিয়েছে বাংলাদেশ সংবিধানের আলোকে। সো আমরা আশাবাদী, বাংলাদেশের আমরা সাধারণ মানুষ যারা সবাই আশাবাদী যে 72-এর সংবিধান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এটা সমুন্নত রেখে, এবং সংবিধানের যদি কোনো সংস্কার, কোনো সংশোধন বা কোনো পরিবর্ধন দরকার হয়, তাহলে বাংলাদেশের যে দল এখন ক্ষমতাসীন আছে, তারা মেজরিটি প্রাপ্ত, তারা সেইটা তাদের বাংলাদেশ সংবিধানের আলোকে, আইনগতভাবে সংবিধানের আলোকে তারা সেটা পরিবর্ধন তারা করবে। এবং এই জুলাই ঘোষণাপত্রের কোনো আইনগত ভিত্তি নেই, এবং এটা একদম স্পষ্ট, এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। তো আমরা আশা করব যে এই গণভোট তথা জুলাই ঘোষণাপত্র এটা অকার্যকরী থাকবে, এবং বাংলাদেশের সংবিধানের যে অভিভাবক বাংলাদেশ সুপ্রিম কোর্ট যথাযথভাবে
বাংলাদেশ সংবিধানের আলোকে তাদের সিদ্ধান্ত দিবে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি। জি, জনাব মঞ্জিল মোর্শেদ, আপনার কাছে শেষ প্রশ্ন। আপনার কি মনে হয় যে 12ই মার্চ যখন সংসদ অধিবেশন বসবে, এর মধ্য দিয়ে যেই বিষয়গুলো নিয়ে আপনাদের মনে সন্দেহ তৈরি হয়েছে, যেগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সেই বিষয়গুলো বিএনপি সমাধান করবে, কিংবা এই যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা অটোমেটিক্যালি খারিজ হয়ে যাবে, জুলাইয়ের যে ঘোষণাপত্র আপনি যেটা বলছেন সেটাও যদি সংবিধানে তোলা না হয় অটোমেটিক্যালি খারিজ হয়ে যাবে, আপনার কি মনে হয় যে এর মধ্যে দিয়ে একটা সম্ভাবনা উকি দিচ্ছে বিএনপি সেই সাহস করবে? না, সেটি আপনার জানেন যে অর্ডিন্যান্স গুলো যাচাই বাছাই করবে আইন মন্ত্রণালয়, এবং সেখানে আমি তো আগেই বললাম যে কি ক্রাইটেরিয়া অর্ডিন্যান্স হয় সেটা তারা দেখবেন। সেটি ছিল একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু রাষ্ট্রপতির সাক্ষাৎকারের পরে এই জায়গাটায় আরেকটি সন্দেহ সৃষ্টি হয়েছে যে রাষ্ট্রপতির সম্মতি ছিল কিনা। এটা তো স্বাভাবিক নিয়মেই কিন্তু আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা সুযোগ আছে, এবং সেটা করা উচিত কনসালটেশন উইথ দ্য অনারেবল প্রেসিডেন্ট, ওনার সম্মতি আছে কিনা। এবং এভাবে যদি যাচাই বাছাই করে তো প্রকৃত জিনিসটা চলে আসবে। এখন এই স্বল্প সময়ের মধ্যে কি করবে না করবে এটা অবশ্য তাদের হ্যান্ডস এবং তাদের মধ্যে যারা আছেন তারা সে নির্ধারণ করতে পারবেন। তবে কিছু অর্ডিন্যান্স যে প্লেস হবে না, এটা একটা মোটামুটি ধারণা। এবং ইভেন যদি ধরেন রাষ্ট্রপতির কনসালটেশনের মধ্যে আসলো যে ওটা ওনার সম্মতি নেয়, তারপরে পার্লামেন্টে পাশ হলো, সেটা তো ভবিষ্যতে আবার আইনে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। কাজে ওই পথগুলো তো খোলা রয়েছে, যে কোনো লিগাল ইস্যুতে আপনার পথ খোলা রয়েছে, আজকে হোক কালকে হোক সেটা কোর্টে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। আর এখন সবচেয়ে হলো যে পার্লামেন্ট বসার পরে আমরা যে একটা বড় ক্রাইসিসে আছি, একটা হলো রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া, অর্থনীতি পুনরুদ্ধার করা, ল অ্যান্ড অর্ডার রেস্টোর করা, রুল অফ ল নিশ্চিত করা। এর মধ্যে আবার হঠাৎ করে আমরা কিন্তু একটা যুদ্ধ পরিস্থিতিতে ঢুকে আসছি, যে এখন কিন্তু এখানে আমাদের অন্য ধরনের টেকনিক্যালিটি চিন্তা করতে হবে, যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা কোন ক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। আমার খাদ্য, আমার জ্বালানি, বিদ্যুৎ, এইগুলোর ব্যাপারে কিন্তু এখন অধিক সময় দিয়ে, বরঞ্চ ওই জিনিসগুলো কম করে এই এই বিষয়গুলোর উপরে অধিক সময় দিয়ে কিন্তু একটা রাষ্ট্রকে সঠিক জায়গায় রাখার জন্য যদি প্রচেষ্টা না চালানো হয়, সেটা কিন্তু আবার একটা তাদের জন্য একটা দুর্বলতা দেখা দিবে।